কিছু কিছু রোগ আছে যা আসলে কম মানুষেরই হয়, সেগুলোকে আমরা বিরল রোগ বলছি। যেমন আপনি যদি ধরেন হৃদরোগ বহু মানুষের হয়, লক্ষ লক্ষ মানুষের হয়। আপনি যদি বলেন টাইফয়েড হাজার হাজার মানুষের হয়, কিন্তু কিছু রোগ হয় খুব কম মানুষের। একটা রোগের নাম বলি, যেমন মোয়া বলে একটা আপনার স্নায়বিক রোগ আছে। এই রোগে বাংলাদেশে মাত্র দুজন রোগীর সন্ধান পাওয়া গেছে। এরকম বেশ কিছু রোগ আছে যাকে আমরা বলি বিরল রোগ, কম মানুষের হয়, এর প্রাদুর্ভাব কম। তো এই রোগ সারা পৃথিবীতে প্রায় 7,000-এর মতো বিরল রোগ আছে, WHO বলছে। কিন্তু এই 7,000 সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বিরল রোগ সাধারণত হয় শৈশবে, 70% রোগ হয় শৈশবে। এই বিরল রোগের 95%-এর কোনো আসলে চিকিৎসা নেই। যেমন আমরা যদি বলি DMD বলে একটা রোগ আছে, বাংলাদেশে কিছু রোগী আছে, প্রায় 150-এর মতো, বাচ্চাদের হয়। এবং এই বাচ্চাদের বয়স যখন 7-8 হতে থাকে তখন আস্তে আস্তে তাদের পায়ের পেশি শক্ত হতে থাকে এবং অধিকাংশ বাচ্চা মারা যায় 10-11 বছর বয়সে। এরকম বেশ কিছু বিরল রোগ বাংলাদেশে আছে। তার ভিতরে একটা হচ্ছে আমরা যে বাচ্চাটা দেখলাম SMA, ওই বাচ্চাটার এটা হচ্ছে জেনেটিক রোগ। ওর হাত পা সব তুলতুলে নরম, জিনগত সমস্যার কারণে এটা হয়েছে। এরকম আমরা প্রোজেরিয়া বলে একটা রোগ আছে, কম মানুষের হয়, খুব অল্প বয়সে দেখা যাবে তার চেহারাটা বৃদ্ধের মতো, প্রবীণ মানুষের মতো দেখা যায়। একটা রোগ আছে সিফা সিনড্রোম। এই রোগটা যাতে থাকে তারা আসলে কখনো ঘামে না, যতই আপনার গরম পড়ুক তারা ঘামবে না, অথবা তাদের শরীরে কোনো ব্যথা অনুভব তারা করে না। এখন একজন মানুষ যদি তার শরীরে ব্যথা অনুভব না করে, অনেক বড় দুর্ঘটনা হলো কিন্তু তার অনেক ক্ষতি হয়ে গেল, কিন্তু সে ব্যথা অনুভব করে না। এই যে আমি অনেকগুলো রোগের নাম বললাম, কয়েকটা রোগের নাম বললাম, সারা পৃথিবীতে বলা হচ্ছে এরকম রোগ আছে 7,000-এর মতো, WHO বলছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে এই ধরনের কত রোগ আছে সেইটা আমরা ঠিক জানি না। যেমন SMA-এর রোগী আছে, কিন্তু বলা যাচ্ছে যে 150 অথবা 300, কিন্তু এই গবেষণালব্ধ কোনো তথ্য আমরা পাচ্ছি না। DMD রোগী কত আছে আমরা জানছি না। মোয়া বলে একটা রোগ আছে, কত রোগী আছে আমরা জানছি না। তা এইগুলো একটা পরিসংখ্যানগত একটা দুর্বলতা আমাদের আছে। আর এই রোগের প্রধান সমস্যা হচ্ছে অনেকগুলো রোগের কোনো চিকিৎসা নেই, আর একটা হচ্ছে কোনো ওষুধ নেই। ওষুধ না থাকার একটা প্রধান কারণ হচ্ছে যে রুগী যেহেতু কম, সারা পৃথিবীতে রুগী কম, একটা ওষুধ তৈরি করতে, একটা ওষুধ গবেষণা করে আবিষ্কার করতে কোটি 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 টাকা খরচ হয়, কিন্তু দেখা যাচ্ছে যে রুগীও অনেক কম। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। SMA যে রুগীটা নিয়ে আমরা, যে রোগটা নিয়ে আমরা আলোচনা করেছি, বা যে শিশুটাকে আমরা দেখছি এখানে, সেটা একটা জিন ঘটিত রোগ, জেনেটিক একটা ডিসঅর্ডার। দুটো চিকিৎসা আছে, একটা হচ্ছে আপনি ওষুধ খেতে পারেন, আর একটা হচ্ছে আপনি একটা জেনেটিক্যালি একটা ইন্টারভেনশন আছে। বাংলাদেশে একটা মাত্র শিশুকে দেওয়া হয়, সেই ওষুধটার দাম পড়েছে 22 কোটি টাকা। যে সিরাপটা খাওয়ানো হয় আরেকটা বাচ্চাকে, এই যে আমরা যে বাচ্চাকে দেখছি, তা একটা বোতল সিরাপের দাম হচ্ছে 3.5 লাখ টাকা, এবং এক বোতল সিরাপে চলে 14 দিন। তো এই যে যেহেতু ওষুধ কম, এ নিয়ে গবেষণা নেই, এ নিয়ে অনেক দুর্ভোগ হয়। যে পরিবারে একটা এই বিরল রোগের শিশু থাকে, সেই পরিবারটা একেবারে রাস্তায় বসে যায়। একটা SMA বেবির জন্য মানে তার একেবারে সার্বিক চিকিৎসা ম্যানেজমেন্টের জন্য যেটা প্রয়োজন, সেই ম্যানেজমেন্টটা করতে আমাদের খুব হিমশিম খেতে হয়েছে। অর্থাৎ আমাদের বেবির জন্য টোটালি মানে 24th আওয়ার, অর্থাৎ 24 ঘন্টা একজন মানুষকে ডেডিকেটেড থাকতে হয়। সেটা হলো আমার মেয়ের মা। সে আর কিচ্ছু করতে পারে না, পুরো 24টা ঘন্টাই তার পিছনে ব্যয় করতে হয়। এবং তার গোসল, তার 3 বেলা খাওয়া, তার 2বার থেরাপি দেওয়া, তারপর তার বিভিন্ন মেডিকেশন দেওয়া, এইগুলো নিয়ে মানে তাকে পুরো লাইফটাই এইভাবে মানে করে নিতে হয়েছে। অর্থাৎ আমাদের লাইফটাকে এমনভাবে নিতে হয়েছে যে আমাদের ফুললি ওকে নিয়ে আমাদের এখন চিন্তা, এবং ওর চিকিৎসা ম্যানেজমেন্টটা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে ঠিক করে দিতে পারি, যেহেতু আমরা মেডিসিনটা পাচ্ছিলাম। এবং সেই মেডিসিন পাওয়ার ফলে ওর ডেভেলপমেন্টটা হয়েছিল শুধু মেডিসিনের কারণে, ওর
মানে আমরা যে ওর ম্যানেজমেন্টটা করেছিলাম, তাকে ফুল টাইম এফোর্ট দেওয়া, তার নিয়মিত একেবারে টাইমলি খাওয়ানো, টাইমলি তার অন্যান্য মেডিসিন দেওয়া, টাইমলি তাকে থেরাপি দেওয়া। আমরা বাংলাদেশে এখনও এই বিষয়ে তেমন এক্সপার্ট থেরাপিস্ট নেই, এই জন্য আমরা প্রতি 4 মাস অন্তর অন্তর ইন্ডিয়া গিয়েছি। ইন্ডিয়া যে ওইখানে এসএমএ যে স্পেশাল থেরাপিস্ট, তার পরামর্শ নিয়েছি। ওইখানে আমরা 15 দিন থেকে ওর থেরাপিগুলো, ডেভেলপ থেরাপি ওই সময় কী হতে পারে সেইগুলো নিয়ে আমরা ওইখানে ট্রেনিংয়ের মতো নিয়েছি, আমরা রেকর্ড করে এনেছি। তারপর সেটা এখানে আবার আমরা অ্যাপ্লাই করেছি বাবুর পেছনে, এবং সেই অনুযায়ী আমরা এগিয়েছি। যেটা হয়েছে সেটা হলো টাইপ 1 বেবিদের যেটা সবচেয়ে বড় প্রবলেম দেখা যায় সেটা রেসপিরেটরি ফাংশন খুব দুর্বল হয়ে পড়ে, এবং এই রেসপিরেটরি ফাংশনের জন্য আমাদের বহু ব্যাক পেতে হয়েছে। আমরা মানে প্রতি বছরে অন্তত 2বার 3বার বাবুকে হসপিটালাইজড করতে হয়েছে সে এই মেডিসিন পাওয়ার পরেও, এবং একবার হসপিটালাইজড হলে প্রায় 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন পর্যন্ত হসপিটালে থাকতে হয়েছে। জীবন মরণ একটা যুদ্ধ করতে হয়েছে। বেশ আমার বাবুকে আইসিইউতে রাখতে হয়েছে, এবং আইসিইউ থেকে অনেকবার আমরা বন্ড সই দিয়ে আবার ওকে বের করে নিয়েছি, কারণ আইসিইউতে দেখেছি যে আমার মেয়েটা আইসিইউতে মানে ওর এতই সংবেদনশীল এসএমএ বাচ্চারা, এবং মেধার দিক থেকে এরকমই যে সে এটাকে রিসিভ করতে পারছে না। রিসিভ করতে না পারার ফলে আমাদেরকে আইসিইউ থেকে বন্ড সই দিয়ে বের করে আমরা ওকে চিকিৎসা দিতে, নিজেদের কাছে রেখে চিকিৎসা দিতে চেষ্টা করেছি, এবং দেখেছি যে ওর মায়ের কাছে থাকলেও দ্রুত ডেভেলপ করে। এই বিষয়গুলো আমরা খুব একেবারে সূক্ষ্মভাবে মেনটেন করেছি, এবং বাংলাদেশের ডক্টররা ছাড়াও ইন্ডিয়াতে বেশ কয়েকজন ডক্টর বাবুর চিকিৎসা করে, এবং মানে বাবুর ডেভেলপমেন্ট দেখে, টাইপ 1 বাচ্চা রিসডিপ্লাম্পে যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট দেখে বা ইন্ডিয়ার যে বাবুর ডক্টর, নিউরোলজির যিনি ডক্টর, উনি এমনও মন্তব্য করেছিলেন যে মানে ওর ডেভেলপমেন্টটা আসলে 2 বাংলার মধ্যে একেবারে চোখে পড়ার মতো। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, হঠাৎ করে আমার বাবুর মেডিসিনটা অফ হয়ে যায়। হ্যাঁ, অফ হয়ে যাওয়ার কারণ হলো যে আমরা সবসময় যখনই আমার বাবুর মেডিসিনটা শেষ হয়ে যাওয়ার সময় আসে, 1 মাস আগে থাকতে আমরা যারা আমাদের মেডিসিনটা দিত তাদেরকে জানাই, কিন্তু এইবার তার জানানোর পরেও তারা আসলে খুব গুরুত্ব দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু গুরুত্ব দিলে এটা হওয়ার কথা না। হঠাৎ করে আমাদের বাবুর মেডিসিন গত জানুয়ারি মাসের 22 তারিখের দিকে অফ হয়ে যায়, এবং আমরা জানতে পারি যে হয়তো 7-8 দিনের ভিতর মেডিসিনটা চলে আসবে, অর্থাৎ ফেব্রুয়ারি 1-2 তারিখে আমরা মেডিসিনটা পেয়ে যাব। এর আগেও এরকম 7-8 দিন বা 10 দিন অফ গিয়েছে মেডিসিন আসার জন্য, বা যেহেতু মেডিসিনটা অনেক বিদেশ থেকে আসে, সুইজারল্যান্ড থেকে বা কখনো সিঙ্গাপুর ডিপো থেকে আসে, কিন্তু এইবার এরকম হয়েছিল যে ওই মেডিসিনটা যে অফ হয়ে গিয়েছিল, এবং সেই মেডিসিনটা পুনরায় পেতে আমাদের বাবু প্রায় 1 মাস 10 দিন পর্যন্ত মেডিসিনটা পায়নি। এই যে 1 মাস 10 দিন যে মেডিসিন পায়নি, এটাই হয়ে গেছে বাবুর শরীরের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ, এবং এটা এমন পর্যায়ে চলেছিল ওই 1 মাস মেডিসিন না পাওয়ার ফলে আমার বাবু বলতে গেলে অনেকটা কোলাপস করেছিল, এবং তার রেসপিরেটরি ফাংশন দুর্বল হয়ে গেছিলো, তার ফুসফুস আক্রান্ত হয়ে গিয়েছিল, তার মাসলগুলো দুর্বল হয়ে গিয়েছিল, এবং তার অনেক এরকম হয়ে গেছিলো সে যে তার ঘাড়টা সোজা করে রাখতে পারতেছে না, ঘাড়টা হেলে পড়ে যাচ্ছে, এবং হেলে পড়লে এক সময় দেখা গেছে যে তার ঘাড় পড়ে গেলে সে আবার তুলতে পারে, তো এবার আর তুলতে পারতেছে না। বাবু যে হাঁটতো, সে হাঁটা বন্ধ হয়ে গেছে, সে যে দাঁড়াতে পারতো সে দাঁড়ানোও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবং আস্তে আস্তে এমন পর্যায়ে চলে গেছে যে সে 15 থেকে 20 মিনিটে খেতে পারতো, বাট এখন তার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে খেতে। এখন তাহলে আমরা কি করতে পারি? একটা হতে পারে যে বাংলাদেশ সরকারের উচিত এই বিরল রোগ নিয়ে এগিয়ে আসার, কি করা যায়, যে শিশুরা আছে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। আমাদের বিরল রোগ নিয়ে বাংলাদেশে কোনো পলিসি নেই, আমাদের স্বাস্থ্যনীতিতে বিরল রোগ নিয়ে কোনো কথা নেই, আমাদের এই বিরল রোগ নিয়ে আমাদের কোনো গবেষণা নেই, আমাদের এই বিরল রোগ নিয়ে রুগীরা কী অবস্থায় আছে আমাদের নাগরিক সমাজে এইগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। যে পরিবারে বিরল রোগের রুগী থাকে তারা একটু কুণ্ঠিত থাকেন, তারা সমাজের বাইরে আসতে চান না, তারা লজ্জিত থাকেন। এখন আমরা কি করতে পারি? আমাদের অন্তত সরকারের উচিত বিরল রোগ নিয়ে দেশে একটা পলিসি হোক। পৃথিবীর অনেক দেশে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে যে বিরল রোগ থাকলে কি করতে হবে। বিরল রোগ থাকলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিরল রোগ নিয়ে কোনো কর্মসূচি নেই, একটা কর্মসূচি থাকা উচিত। বিরল রোগ নিয়ে অন্তত প্রথম কাজ হওয়া উচিত কত ধরনের বিরল রোগ বাংলাদেশে আছে তার একটা ডাটাবেস তৈরি করা উচিত।
কোন রোগে কত রুগী আছে ডাটাবেস তৈরি করা উচিত, এবং এই সমস্ত রুগীদের জন্য সারা দুনিয়াতে নতুন নতুন কি আপনার ওষুধ আবিষ্কৃত হচ্ছে সেই বিষয়গুলো জানা বোঝা দরকার। আমরা চাই সরকার, নাগরিক সমাজ, গণমাধ্যম সবাই বিরল রোগ নিয়ে সোচ্চার হোক।